ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তের একেবারে তাজা ছবি দেখুন। এটা ইসরায়েলের তেল আবিবের ছবি। তেল আবিবের কোথায় হামলা জানেন? মাইক্রোসফটের দপ্তরে হামলা। ইসরায়েলের তেল আবিবের মাইক্রোসফটের দপ্তরে ইরানের মিসাইল হামলা। সেই ছবি আপনারা দেখছেন। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। তেল আবিবে একটানা সাইরেনের আওয়াজ। ইসরায়েলে এবং ইরানের হামলা। গতকাল রাতভর ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে একাধিক পরমাণু ঘাঁটি লক্ষ্য করে, আর তার পাল্টা মিসাইল হানা চালিয়ে যাচ্ছে ইরানও। এই মুহূর্তে যে তাজা ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ জি24 ঘন্টায়, এটা মাইক্রোসফটের দপ্তর, ইসরায়েলের তেল আবিবে মাইক্রোসফটের দপ্তর, আর সেখানেই ইরানের মিসাইল হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সপ্তাহ পার আজ 8 দিন। গত শুক্রবার ভোরে ঠিক এভাবেই আক্রমণ হামলা শুরু করেছিল ইসরায়েল। ইরানের উদ্দেশ্যে হামলা শুরু করেছিল এবং তারপর পেরিয়ে গিয়েছে গোটা সপ্তাহ, যদিও কিছুতেই দমছে না কোনো পক্ষই। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। ইসরায়েলের হানায় ক্ষতি বেশি হয়েছে ইরানেরই। প্রাণহানির সংখ্যা ইরানে অনেকটাই বেশি, যদিও তারপরেও মাথা ঝোঁকাচ্ছে না ইরান। একটানা মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে কড়া টক্কর চলছে ইসরায়েল আর ইরানের। ইরানি ড্রোন গুড়িয়ে শক্তি প্রদর্শন ইসরায়েলের। তেহরান, তাবরিজের মতো শহর ইরানে জ্বলছে একাধিক বিল্ডিং ধূলিসাৎ। বড় বড় ভবন, পরমাণু কেন্দ্রে আগুন জ্বলার ছবিও সামনে এসেছে। আর একই সঙ্গে ইরানের হানাতেও যে প্রভাব পড়ছে ইসরায়েলের তেল আবিব সহ একাধিক শহরে। তেল আবিবের ছবি আপনাদের দেখালাম, আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ইসরায়েলের একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর লোয়ার বেসমেন্টের ছবি। ছবি দেখুন, একের পর এক তাঁবু খাটানো রয়েছে এই লোয়ার বেসমেন্টে। মিসাইল হামলা বা অন্য যে কোনো রকম হামলায় একেবারে তাৎক্ষণিক প্রাণ বাঁচানোর তাগিদ, সেভাবেই কোনো রকমে এই তাঁবু তৈরি করা হয়েছে বিল্ডিং এর লোয়ার বেসমেন্টে, যাতে এখানে এসেই কোনো মতে আশ্রয় নিতে পারেন স্থানীয়রা। ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের একটি বিল্ডিং এর এই ছবি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে আতঙ্ক কিভাবে গ্রাস করছে ইসরায়েলি নাগরিকদের। মুহুর্মুহু সাইরেন বাজছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। তার কারণ মাথা ঝোঁকাচ্ছে না হাজারো হামলার পরেও ইরান। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আর একই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত। আপনার কাছে আসবো, আমি তার আগে একটু আপডেট জেনে নেওয়ার চেষ্টা করবো অর্কদীপ্তর কাছ থেকে। অর্কদীপ্ত, এই মুহূর্তের তাজা আপডেট ঠিক কি পাওয়া যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে? দেখো, মাইক্রোসফট বিল্ডিংয়ের উপর যে হামলা হয়েছে তেল আবিবে, তাতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাইক্রোসফট বিল্ডিং সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করত ইসরায়েলের জন্য, এবং সেই বিল্ডিংয়ে আক্রমণ হয়েছে। এটা কিন্তু অত্যন্ত বড় অ্যাটাক ইসরায়েলের ওপর। এর আগে আমরা জানি সেরোকা হাসপাতালে অ্যাটাক করেছে। অর্থাৎ ইরান কিন্তু একেবারে প্রচণ্ড তাদের শেষ ক্ষমতা যেটা বলে, একদম মরণ কামড় যাকে বলে, পরপর অ্যাটাক করে যাচ্ছে ইসরায়েলের ওপর। এবং আজকে যেখানে জেনেভাতে যে বৈঠক রয়েছে ইউকে, ব্রিটেন, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের সঙ্গে, বিদেশ মন্ত্রীদের সঙ্গে, তার আগে এইরকম পরপর অ্যাটাক কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে শুভদীপ, যে আজকের বৈঠক থেকে কোনো পজিটিভ আউটকাম আসবে কিনা, কোনো সলিউশন বেরোবে কিনা, সমাধান সূত্র বেরোবে কিনা। কারণ যদি সমাধান সূত্রই বেরোনোর হতো বা তাহলে এই অন্তত এই বৈঠক অবধি কিছুটা অপেক্ষা করা কি যেত না? ইরানের যে পরপর হামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় হামলা, এবার একে হাসপাতাল, তারপরে এই টেকনোলজি সেন্টার যেখান থেকে কিন্তু সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট দেওয়া হয় তেল আবিবকে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলের সামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ডিফেন্স ক্ষেত্রেও ব্যবহৃত হয়, এবং একই সঙ্গে ডেভেলপমেন্টের জন্য ইসরায়েলের সার্বিকভাবে ব্যবহৃত হয়। সেইখানে এটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে আজকে জেনেভার বৈঠকেও। কারণ ইরানের তাহলে কি স্টেটমেন্ট থাকবে বা কি অ্যাপ্রোচ থাকবে আজকে বৈঠকে? তাদের বিদেশমন্ত্রী আজকে এই বৈঠকে বসবেন, তার আগে এরকম অ্যাটাক অবশ্যই প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ সেক্ষেত্রে আমরা জানি ইউকে, ব্রিটেন বা জার্মানি, তারা কিন্তু ইউএসের সুরেই কথা বলার সম্ভাবনা বেশি। তারাও কিন্তু প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন করেছেন এবং ইরানকে যুদ্ধ থেকে বিরত হওয়ার তারাও নির্দেশ দিয়েছেন। এবং যেটা তুমি বলছো খুব প্রাসঙ্গিকভাবে, তেল আবিবের এই মাইক্রোসফটের বিল্ডিং এ ইরানের হানাই একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে আদৌ কতটা সম্ভাবনা রয়েছে কোনো সমাধান সূত্র বেরোনোর। যে বৈঠক হতে চলেছে জেনিভায়, সেই বৈঠক থেকে আমি এখানেই কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে একবার যাব। কর্নেল ভাদুরী, 8 দিন পেরিয়ে গিয়েছে, এখনো মাথা ঝোঁকানোর কোনো
কোনো জায়গাতেই নেই ইরান, বারবার পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের উদ্দেশ্যে। কি মনে হচ্ছে সব মিলিয়ে কোথায় যাচ্ছে পরিস্থিতি? দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইসরায়েল যদি আমরা জিওগ্রাফিক্যালি ম্যাপে দেখি, খুব সরু একটা ন্যারো একটা কান্ট্রি। তার মানে ওটার বিশেষ কোনো জিওগ্রাফিক্যাল ডেপথ নেই, যেটাকে আমরা মিলিটারি টার্মিনোলজিতে স্ট্র্যাটেজিক ডেপথ বলি। আর ইসরায়েলে পপুলেশন ডেন্সিটি খুব হাই ওই লিমিটেড স্পেসের মধ্যে। এখন সেই দিক থেকে দেখতে গেলে ইসরায়েল খুব ভালনারেবল ড্যামেজ সাস্টেন বা ড্যামেজ হতে। এখন যেহেতু কোনো দিক থেকেই কোনো রেস্ট্রিকশন দেখা যাচ্ছে না, কোনো পার্টি রেস্ট্রেন এক্সারসাইজ করতে চাইছে না, সেই জন্য ইরান এর কাছেও একটা সলিড রিজন আছে বলার, যেটা ইসরায়েল চিরকাল বলে এসছে, রাইট টু সেলফ ডিফেন্স। তো এখন যে ইসরায়েল এর উপরে ইরান মিসাইল ছাড়ছে বা অ্যাটাক করছে, ওটা ওই লজিকের আন্ডারে করছে, রাইট টু সেলফ ডিফেন্স। কি আমি তো ইসরায়েলের উপর অ্যাটাক করিনি, ইসরায়েলিরাই এসে 50টা না 200টা জাহাজ পাঠিয়ে আমার সভরেন টেরিটরিতে আমার সভরেন অ্যাসেটস কে বোমা মেরেছে, তো তার আমি রিটালিয়েট করছি। ইসরায়েল যদি থেমে যায় আমিও থেমে যাব। মানে এখন এটা একটা ইন্টারন্যাশনাল ইগো টাসলের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে। ইসরায়েল ব্যাকআউট করছে না, ইরানও ব্যাকআউট করছে না। তো এখন এই স্ট্যাটাস কো সিচুয়েশনে এখন এর উপরে অ্যাটাক করে যাচ্ছে। সঙ্গে থাকুন কর্নেল ভাদুরী। যেহেতু এই পরিস্থিতিতেই আজ জেনেভায় বৈঠক, সেই বৈঠক থেকে আদৌ কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই 3 দেশের প্রতিনিধি এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি তারা থাকবেন বৈঠকে। পরমাণু ইস্যুতে বৈঠক হবে, আর সেই বৈঠকে ইরানকে ডাকা হয়েছে, ইরান বসতে রাজি হয়েছে। সেই বৈঠকে বসতে রাজি ইরান। একই সঙ্গে চলছে হামলাও, ক্ষেপণাস্ত্র হামলা একের পর এক চলছে ইসরায়েলের উদ্দেশ্যে। আর সেইখানেই প্রশ্ন উঠছে, নতি স্বীকার কি করবে তেহরান? জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের সঙ্গে বৈঠকে ইরান রাজি হলেও জেনেভার সেই বৈঠক থেকে সমাধান সূত্র কি আদৌ বেরোবে? ইউরোপীয় ইউনিয়নের কাজা কাল্লাস তিনিও থাকবেন। পশ্চিম বিশ্বের চাপ আজ একেবারে সরাসরি ইরানের উদ্দেশ্যে থাকবে, এটা বলাই যায়। আর তাতে কি মাথা নোয়াবে আদৌ ইরান? জেনেভার বৈঠকের দিকে নজর রয়েছে সব মহলের। আর এখানেই বারবার ঘুরে ফিরে আসছে হোয়াইট হাউস কি করতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন? আমি কি করব তা কেউ জানে না। যুদ্ধ করতেও পারি, নাও করতে পারি। ইরানকে আলোচনায় ডাকা হতেও পারে, নাও ডাকা হতে পারে। একই রকম মন্তব্য ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের। আমেরিকার কি দাবার ঘুঁটি মধ্যপ্রাচ্য? প্রশ্ন এটাই। ইরানে হামলা করতে প্রস্তুত আমেরিকা। ইরান ইসরায়েল টানাপোড়েন নিয়ে তরজা ক্রমশই জটিল হচ্ছে। শুরু থেকেই নাক গলাচ্ছেন ট্রাম্প, শুরু থেকেই ইসরায়েলের পক্ষে যে তার সমর্থন রয়েছে তা স্পষ্ট করেছেন। কিন্তু সরাসরি কি আমেরিকা যুদ্ধে জড়াবে? আর যদি যুদ্ধে জড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছে গোটা মহল, গোটা বিশ্ব। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি যোগ দিলে রাশিয়া এবং চীনও যে চুপ করে বসে থাকবে না, তার ইঙ্গিতও একাধিকভাবে আসছে রাশিয়া এবং চীনের তরফে। সরাসরি চলে যাবো অর্কদীপ্ত মুখার্জির কাছে। অর্কদীপ্ত, এই পরিস্থিতিতে হোয়াইট হাউস স্পষ্ট বলছে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে। আরো কি সময় কেনার চেষ্টা করছে ইউরোপ? একেবারেই দেখো, হোয়াইট হাউস একদমই বলেছে যে সপ্তাহ 2-এর মধ্যেই সময় দেওয়া হবে, তার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইনফ্যাক্ট সিদ্ধান্ত হয়তো আর 2-3 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তুমি যে কথাটা বললে যে হোয়াইট হাউস বা ট্রাম্প প্রথম থেকেই নাক গলাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে ইসরায়েল একদম প্রথম অ্যাটাক করার আগে তার সাথে কথা বলে তাকে সমস্ত জানিয়ে তারপরে কিন্তু প্রথম ইরানের উপর অ্যাটাক করেছে। অর্থাৎ প্রথম দিন থেকেই কিন্তু ইউএস প্রেসিডেন্ট জানতেন যে ইসরায়েল এরকম স্টেপ নিতে চলেছে।
এবং এই যে পরমাণু প্রোগ্রাম যেটা চলছে, নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা চলছে ইরানে, সেটার কিন্তু প্রথম থেকেই বিরোধিতা করেছে ইউএসএ। 2015 যে প্যাক্ট সাইন হয়েছিল, যে চুক্তি সই করা হয়েছিল, তাতে যে বিভিন্ন দেশ ছিল, তার মধ্যে ফ্রান্স, জার্মানি, ইউকে এবং ইরানও ছিল। ইরান কিন্তু সেখানে পরমাণু নিউক্লিয়ার প্রোগ্রাম বা পরমাণু বোমা বানাবে না এই ধরনের প্যাক্ট সাইন করেছিল। সেখান থেকে তারা সরে আসাতেই কিন্তু ইউএসএ বা ইসরায়েলের সাথে তাদের এই দ্বন্দ্ব। এবার যদি এই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ সরাসরি যুদ্ধে যোগদান করে, যেটা হোয়াইট হাউস বলছে বা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন, কিন্তু কি করবেন না করবেন এখনো সেটা তিনি পরিষ্কার করছেন না। যদিও এই বলবো শুভদীপ, ওয়াশিংটনের একটা অংশ এবং স্পষ্ট করছেন না বলেই কিন্তু উত্তেজনা, জল্পনা ক্রমশ বাড়ছে। রাজেন্দ্র ভাদুরী, কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, আমি ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, ইসরায়েলের এই আক্রমণে যে মাথা নোয়াবে না ইরান 8 দিনে স্পষ্ট। তারা চাইছে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করুক যুদ্ধে ইসরায়েলের পক্ষে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করে, এরপর কি হতে পারে? রাশিয়া, চীন, তারা কি সিদ্ধান্ত নিতে পারে? মানে এটা চিরকালই অবভিয়াস যে ইসরায়েল নিজে জাস্ট অন ইটস ওন মানে একটা এই ধরনের মানে যুদ্ধ সাস্টেন করতে পারবে না। ওকে আমেরিকান ব্যাকিং দরকার। আমেরিকান ব্যাকিং পেয়েছে, কিন্তু এখন দেখছে যে না, ইরান তো এসকেলেট করছে ব্যাপারটা, ওর এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। তো এখন ইসরায়েল চেষ্টা করছে যে আমেরিকাকে ফোর্স করুক যে ডাইরেক্টলি ইনভলভ হোক এই যুদ্ধের মধ্যে। এখন ওটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন, কারণ যদি ইউএসএ ডাইরেক্টলি নিজের ফিজিক্যাল অ্যাসেটস নিয়ে ইনভলভ হয়, তাহলে ইউএসএ এর অনেক মিলিটারি বেসেস আছে মিডল ইস্টে, যেটা ইরানের মিসাইলস এর ডাইরেক্ট টার্গেটিং টেমপ্লেটের মধ্যে আছে। তো আর ওইদিকে রাশিয়া, চায়না ইরানকে ব্যাকিং করছে। তো এটা একটা লার্জার কনফ্লিক্টে বেড়ে যেতেই পারে যদি আনকন্ট্রোল থাকে। কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ারের যদি আমরা এক্সাম্পলটা নিই, তাহলে ওইখানে ইউক্রেনকে পুরো ব্যাকিং দিচ্ছে, কিন্তু ডাইরেক্টলি নেটো বা আমেরিকা ইনভলভ হতে চাইছে না, এতদিন ইনভলভ হয়নি। এখন ইউক্রেনের স্টেটাস আর ইসরায়েলের স্টেটাসের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। ইসরায়েল একটা অনেক বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট আমেরিকার জন্য অ্যাজ কম্পেয়ার টু ইউক্রেন। এবং সেখানেই তো প্রশ্ন উঠছে কর্নেল ভাদুরী, যে এভাবে ইউক্রেনের মতো যদি পিছন থেকে সাপোর্ট আরো বাড়ায় ইউএসএ বা ইউরোপিয়ান দেশগুলো, তাহলে কি এখানেও দিনের পর দিন অব্যাহত থাকবে ইরান ইসরায়েলের সংঘর্ষ? আর তাহলে তার প্রভাব গোটা বিশ্ব জুড়ে ভারতে কি পড়বে? নজর থাকবে আমাদের। আপনাদের অনেক ধন্যবাদ। কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে ছিলেন, অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অর্ক, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।